বিভিন্ন প্রান্তে তারা সেগুলো উপহারভাবে মাঠ পর্যায়ে থেকে করে এসেছেন। আর আজকের গতকাল থেকে আপনারা জানেন যে আমাদের নির্বাচন পর্যন্ত আমরা প্রতিদিন দেশবাসীর সামনে আপনাদের মাধ্যমে নির্বাচনের টিকার যে হালটা আমরা সেটা তুলে ধরবো। এই কারণে আমরা একটা প্রেস করছি। তো তাই ধারাবাহিকতা আজকে প্রেস হচ্ছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শফিক এবং পরবর্তীতে এই যে সামগ্রিক পদযাত্রায় তারা সারা দেশে নির্বাচনী পরিস্থিতি কিভাবে দেখে আসবেন সেটা এবং একই সাথে যারা বাংলাদেশে আমরা যেই নির্বাচন নিয়ে বিভিন্ন ডেভেলপমেন্টগুলো দেখতে পাচ্ছি সেগুলো সব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আমি প্রথমে অনুরোধ করছি তার বক্তব্য জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের অনুরোধে আপনারা এই সংগঠনে এসেছেন। আপনারা জানেন যে আমরা আজকে গত 25 তারিখ থেকে আমরা আমাদের নির্বাচনী পদযাত্রার মাধ্যমে বাংলাদেশে আমাদের যে আসনগুলো 30টি আসনের মধ্যে আমরা ঢাকার আসনগুলোতে আগেই বিভিন্নভাবে যুক্ত হয়েছি, বিভিন্ন তাদের প্রচারণা এবং সবকিছু নিয়ে, কিন্তু আমরা ঢাকার বাইরের আসনগুলোকে আসলে গুরুত্ব সহকারে নিয়েছি। সেখানে আমাদের হ্যাঁ ভোটের প্রচারণা, গণভোটের প্রচারণা এবং এর পরবর্তীতে আমাদের যে এনসিপি ও 11 দলীয় যে জোট, সেই জোটের প্রার্থীদের যারা সামলাপুরের প্রার্থী তাদের এবং 11 দলীয় জোটের যারা অন্যান্য নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমাদের এক ধরনের মত বিনিময় এবং তাদের সাথে আমাদের এক মঞ্চে আমরা গবেষণা এবং জনসভার মাধ্যমে আজকে আমাদের এই নির্বাচনী পদযাত্রার একটা ইতি ঘটলো এবং আমরা ঢাকার মধ্যেকার আসনগুলোতে ক্রমান্বয়ে পরবর্তীতে এই নির্বাচনী প্রচারণা চালাতে থাকবো। এর মধ্যে আমরা আসলে যদি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের আসলে যেই এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যখন ভেবেছিলাম যে বাংলাদেশকে আমরা আর সেই আগের নির্বাচনী সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতিতে দেখতে চাই না, কিন্তু আমরা আসলে বারবারই আশাহত হই এবং হতাশ হই। আমরা দেখছি যে যেই সন্ত্রাস, হামলা এবং হুমকির রাজনীতি বাংলাদেশে ছিল এবং নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সহিংসতা বাংলাদেশে ঘটে এসছে, আমরা ভেবেছিলাম যে এবার হয়তো প্রত্যেকটি রাজনৈতিক দল সেই জায়গা থেকে নিজেদের একটু পেছনে রেখে আবার নতুন করে ভাববে, কিন্তু আমরা দেখছি যে কুমিল্লা 4 আসনে গত 2 ফেব্রুয়ারি দেবিদ্বারে সেখানে এনসিপির একজন প্রতিনিধি, তার উপরে কিন্তু ছুরিকাঘাত হয়েছে, তার উপরে হামলা হয়েছে এবং সে নির্মমভাবে আহত হয়েছে এবং আমাদের যিনি প্রার্থী দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর ব্যানার, পোস্টার, ফেস্টুন এইসব কিন্তু আসলে ছিঁড়ে ফেলা হয়েছে। সুতরাং এই যে এবং এটি আসলে বিএনপির যারা চিহ্নিত এলাকায়, আপনারা জানেন যে স্থানীয়ভাবে আমাদের যারা আছে তারা তো সবাই আসলে চেনেন, তো সেই জায়গা থেকে বিএনপির এই সন্ত্রাসী হামলা, এই হামলার আমরা কিন্তু আবার সেই পুনরাবৃত্তি দেখছি। এবং দেখেন নরসিংদী 2-এ নির্বাচনী আসনে আমাদের এনসিপির যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে দেখা গেছে যে পোস্টার, ব্যানার এইসব ভাঙচুর করেছে এবং আমাদের আসবাবপত্র যে নির্বাচনী অফিসের সেই আসবাবপত্র কিন্তু নষ্ট করেছে। আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের 2500-এ জামাত ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তাবে রাজি না হয় জামাতের কর্মীর বাড়িতে হামলা করে 6 জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আমরা যে সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চেয়েছি, সেই সংস্কৃতিতে আমরা দেখছি যে বাংলাদেশ আবার ঢুকে যাচ্ছে এবং 50 থেকে 60 জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ঘরে নারায়ণগঞ্জের বাড়িতে আমাদের যারা জামাতের যারা কর্মীরা আছে তাদের বাড়ি ঘরে ভাঙচুর এবং অগ্নি সংযোগ করেছে। আমরা আরো জানি যে আমাদের যারা হিন্দু ভাই বোন আছে, আমরা দেখছি যে চট্টগ্রামে
রাউজানে এবং মিশরে, সেখানে কিন্তু আমাদের হিন্দু ভাই বোনদের উপরে তাদের বাড়ি ঘরে কিন্তু অগ্নিসংযোগ করা হচ্ছে এবং এই বিষয়ে কিন্তু প্রশাসন একেবারেই নির্বিকার। আমরা যখন প্রশাসনের সাথে যোগাযোগ করছি তারা বলছে যে আমাদের কেউ লিখিত অভিযোগ দেয় নাই। সেই বল পাসিং, সেই আসলে আমরা যে সংস্কৃতি দেখেছি যে আমাদের কেউ বলছে আমাদের লিখিত অভিযোগ দেয় নাই, কেউ বলছে যে আমরা মামলা নিব না, এই সেই আবার মানে একটা গেমের মধ্যে চলে গেছে যে আসলে প্রশাসনের তাহলে আসলে কি কাজ। এই ধরনের যখন সন্ত্রাসী হামলা হচ্ছে সেখানে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো এই জায়গা থেকে আমরা ইলেকশন কমিশনের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচন যখন সামনে, যখন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবাই আগ্রহী এবং একটা নির্বাচনী পরিবেশের মধ্যে আমরা স্থিতিশীল পরিবেশের মধ্যে থাকতে চাই, তখন কিন্তু এই ধরনের কাজকর্ম আমাদের খুবই আশঙ্কার মধ্যে ফেলে এবং আমাদের যারা ভোটাররা বিশেষ করে তাদের নিরাপত্তা নিয়ে একটা বড় ধরনের হুমকি তৈরি হয়। আমরা দেখছি যে কিছু প্রার্থী তাদের আসলে বেপরোয়া আচরণ। আমি যদি বলি ঢাকা 11 আসনের যে বিএনপি প্রার্থী এম এ কাইম সাহেব, তিনি নিজে আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি পোস্টার ছাপিয়েছেন এবং সেই পোস্টারে আবার আসলে আমরা যেটা জানি যে দলীয় যিনি প্রধান শুধু তার ছবি রাখার ব্যাপার, পোস্টারটা প্রথমত ছাপানোরই কোনো নাই, সেটি আচরণবিধি লঙ্ঘন এবং এর ফলে যেই নিউজ মিডিয়াগুলো আসলে সেই নিউজটা করেছে তাদের বিরুদ্ধে আবার যিনি আসলে আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি কিন্তু তাদের বিরুদ্ধে আবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এটি তো আসলে বিরল। এই ধরনের স্বৈরাচারী কর্মকাণ্ড যখন একজন প্রার্থী অপরাধ করছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, তিনি আবার এই যে ফ্রিডম অফ স্পিচ, আমাদের সংবাদপত্রের যে স্বাধীনতা, সেটি আবার হরণ করছে। এই জিনিসগুলো কিন্তু নির্বাচন কমিশন আমলে দিচ্ছে না। এটি আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়া, যে এই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি, সেটির জন্য একটা অশনি সংকেত। আমি যদি আগে একটু বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের এম এ কাইম সাহেব, তার কিন্তু এই ভানুয়াতুর তিনি নাগরিক এবং এর ফলে যে আমাদের সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু তার বিরুদ্ধে রিট করেছিলেন তার প্রার্থিতা বাতিলের জন্য, কিন্তু সেটিও কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন আসলে এটি এমনভাবে আসলে খারিজ করে দেওয়া হয়েছে যে না শুনে এই প্রার্থিতার বৈধতা দেওয়া হয়েছে। সুতরাং ইলেকশন কমিশনের যদি এই ধরনের পক্ষপাতমূলক আচরণ একটি দলের প্রতি থাকে, তাহলে সেই ইলেকশন কমিশন বারবার এই প্রশ্নবিদ্ধ আচরণ করেও কিভাবে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে, সেটি আমাদের কাছে একটি বড় প্রশ্নের ব্যাপার। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ভোট আসলে কেনা বেচা হচ্ছে। টাকার বিনিময়ে ময়মনসিংহ 11 ভালুকা আসলে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে অর্থ বিতরণ করা হচ্ছে এবং এটার জন্য আসলে এটা কিন্তু একেবারে এভিডেন্ট এবং এই জন্য কিন্তু আমাদের সেনাবাহিনী তারা কিন্তু এটি ধরেছে। সুতরাং এই জায়গায় আমি যদি বলি যে এইভাবে করে অর্থ দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কালো টাকার ছড়াছড়ি এবং এই কালো টাকার ছড়াছড়ি এবং ভোটারদের অর্থ দিয়ে কেনার প্রচেষ্টা, এবং এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই দেখছি। সেই জায়গায় যদি এই বিষয়গুলো ইলেকশন কমিশন কোনো আমলে না নেয়, তাহলে সেটিও কিন্তু আমাদের জন্য একটা বড় আশঙ্কার বিষয়। তাহলে আসলে ইলেকশন কমিশন কি আসলে একটি দলের জন্য কাজ করছে কিনা, আসলে ইলেকশন কমিশন কি একটি দলীয় ইলেকশন কমিশন কিনা, এটি আমাদের মনে প্রশ্ন আসে। আমরা আরো একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা একটি রিপোর্ট দেখেছি যে প্রায় 92% 5 আগস্টের পর থেকে 92% রাজনৈতিক সহিংসতা সাথে হচ্ছে বিএনপি জড়িত। বিএনপি গত 1.5 বছরে 221টি খুনের সাথে জড়িত ছিল বিএনপি নিজেরই দলের নেতাকর্মীরা। সুতরাং একটি দলে যদি একদম আন্তঃমণ্ডলে যদি আসলে এত মানুষের মৃত্যু হয়, তাহলে তারা যখন আসলে দেশের দায়িত্ব নেবে, সেখানে আসলে মানুষ সেই দলের প্রতি কিভাবে ভরসা রাখবে এবং সেখানে আমার সাধারণ মানুষ কতখানি নিরাপদ হবে, এটি একটা বড় প্রশ্ন।
আরেকটা বিষয় দেখেন যে আমরা এর আগেও দেখেছি, আমরা গত 17 বছরের যে সংস্কৃতি ছিল সেখানে কিন্তু দেখেছি যে নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গুলোকে ব্যবহার করার একটা ব্যাপার। আমরা দেখছি যে সেনাবাহিনীর বডি অন ক্যামেরা ও ব্যক্তিগত তথ্য, এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু আমরা দেখছি যে লিক হয়ে যাচ্ছে। আর এই ভিডিও কিভাবে করে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদকের কাছে আমরা পাই, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে ব্যক্তিগত তথ্য বা এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই তথ্যগুলো বের করে একটি দলের গুরুত্বপূর্ণ নেতারা তারা আবার এই জিনিসগুলো শেয়ার করছে। সুতরাং নাগরিকের তথ্য, সেই তথ্যগুলো আসলে সত্যিকার অর্থে আমাদের সংরক্ষিত কিনা বা সেটি আসলে যে কোনো ভাবে যে কারোর কাছে চলে যাচ্ছে, এটি তো একটি আমাদের ব্যক্তিগত তথ্যের একটা আমাদের সুরক্ষা এখানে নাই, এটা আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারছি। এবং এটা আসলে কারা লিক করছে এবং আমাদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাহলে আসলে কারা ব্যবহার করছে, কাদের পক্ষে ব্যবহৃত হচ্ছে, এটি একটি বড় বিষয়। সুতরাং এই বিষয়গুলো আমরা একটু সামনে আনতে চাই। এবং আরো একটি বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কৃষি ঋণের তথ্য চাওয়া। আমরা শুনলাম যে একটি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে বিএনপি সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। দেখেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হলো, কিন্তু আমরা পত্রপত্রিকা থেকে আবার জানলাম যে ব্যাংকগুলো কাছে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক, এবং তার ব্যক্তিগত চাহিদা পত্রের ভিত্তিতে এই পরিচালক সে কিন্তু এই 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ এই তথ্যটি সে চেয়েছে। সুতরাং আমরা আবারও দেখছি যে নির্বাচনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহৃত হচ্ছে। এই তথ্য চাওয়া এবং এই তথ্য নিয়ে একটি দলকে সহযোগিতা করা নির্বাচনকে কেন্দ্র করে, এটি তো আসলে কোনোভাবেই কোনো নির্বাচনী আচরণ নীতি বলেন বা একটা দেশের নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এটি কোনোভাবে এটা ভালো বার্তা দেয় না। সুতরাং এই জায়গা থেকে আমি বলতে চাই যে এই নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে নির্বাচনের কে প্রভাবিত করা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা অপতৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গা থেকে অবশ্যই আমরা বলতে চাই যে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ধরনের নির্বাচনকে প্রভাবিত করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে, এবং যেখানে স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা রাখার কথা, সেটি কিন্তু তারা রাখছে না। তারা একটি দলের হয়ে কাজ করছে এবং সাথে সাথে পুলিশ প্রশাসন তারাও একটি দলের হয়ে কাজ করছে। তাহলে আলটিমেটলি আমরা কি দেখছি সামনে, তার মানে একটি দলকে নির্বাচিত করার জন্য অলরেডি আমাদের রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করছে। এবং আমি বলতে চাই যে মিডিয়াও এর বাইরে না। আমরা দেখছি যে মিডিয়া নগ্নভাবে একটি দলকে সাপোর্ট করছে এবং মিডিয়ার সিইও এবং মিডিয়ায় একদম উচ্চ পদস্থ জায়গা, সব জায়গা কিন্তু দখল হয়ে গেছে একটি দলের আমি যদি বলি যে নেতাকর্মী দিয়ে। সুতরাং এই গুন্ডামি মিডিয়াতে বলেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার এই গুন্ডামি থেকে আমরা মুক্তি চাই। এবং এটি নিয়ে আমরা কিন্তু, যদি এটি বন্ধ না হয়, আমরা কিন্তু অবশ্যই এটি নিয়ে রাজপথে যাব এবং এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বাংলাদেশের 5 আগস্টের পরে এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ পার পাবে না। এবং এটি নিয়ে আমাদের এনসিপি এবং 11 দলীয় জোট, এটি কিন্তু আমরা কঠোরভাবে দেখছি। আমরা এটি নিয়ে রাজপথে আন্দোলন করব এবং আমরা কিন্তু নির্বাচনের পর্যন্ত আমরা খুব ধৈর্য সহকারে এই বিষয়গুলো দেখছি। এটি যদি বন্ধ না হয় আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। এবং আমি এই মুহূর্তে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এইটুকু আমরা বলছি যে আমাদের মোটামুটি যা অবজারভেশন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন উপকমিটির যারা সদস্যরা, তারা আমাদের এখানে উপস্থিত আছেন। মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম, আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের ইশতেহার কমিটির সেক্রেটারি ইশতিয়াক,
আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির রাজনৈতিক লিয়াজু কমিটির প্রধান আকরাম হোসেন। আমাদের মধ্যে আরো এই মুহূর্তে উপস্থিত হয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম। আমি এবার অনুরোধ করব আমাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং এনসিপি সম্মানিত মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে এই নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলে এই সংবাদ সম্মেলনের ইতি টানতে।